Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য হিস্ট্রিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন সময়কালের ঐতিহাসিক ও রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা এই প্রশ্নে। তো প্রথমে আমরা রেস্টোরেশন সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমরা পরবর্তী পয়েন্টগুলো খুব সহজেই বুঝতে পারবো। দ্য রেস্টোরেশন রেফার্স টু দ্য রেস্টোরেশন অফ দ্য monarchy when Charles II was restored to the throne of England following an 11-year Commonwealth period during which the country was governed by Parliament under the direction of the Puritan General Oliver Cromwell. মূলত এখানে যেটা বলা হয়েছে যে পিউরিটান জেনারেল অলিভার ক্রোমওয়েল কী করেন 11 বছরের জন্য, কমনওয়েলথের যে সময়কালের 11 বছরের জন্য তিনি কী করেন সংসদে ছিলেন এবং তিনি হচ্ছে ইংল্যান্ডকে শাসন করেন। এবং এই যে তার যে অলিভার ক্রোমওয়েল ছিলেন কিন্তু খুবই শাসক হিসেবে খুবই খারাপ ধরনের শাসক ছিলেন, তিনি খুব অত্যাচারিত শাসক ছিলেন। তো সেই জন্য হচ্ছে তাকে কি করা হয়, তাকে এই সিংহাসন থেকে বাদ দিয়ে মূলত চার্লস টুকে আনা হয়। তো এখানে যেটা বলা হয়েছে যে চার্লস ওয়ানের পর চার্লস টুকে যে সিংহাসনে আনা হয়, রাজতন্ত্রের এই যে পুনরুদ্ধারটা, এই যে রেস্টোরেশনটা, এটাকেই মূলত বলা হয়, এখান থেকে আসে মূলত রেস্টোরেশন পিরিয়ড বা রেস্টোরেশন যে যুগ সেটা এখান থেকে মূলত আসে। দ্য রেস্টোরেশন পিরিয়ড 1616 to 17 is one of the most important periods in the history of English literature because the English literary tradition has been restored in this period with the restoration of the monarchy. মূলত এই রেস্টোরেশন যে পিরিয়ডটা, এটা সময়কাল ছিল 1660 থেকে 1700। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি। এর কারণ হচ্ছে কি, একই সময়ে এটা যেটা হয় যে রাজতন্ত্রের পুনরুদ্ধার ঘটে এবং তার সাথে সাথে ইংরেজি সাহিত্যের ঐতিহ্যেরও একটা কি পুনরুদ্ধার ঘটে। সেই জন্য এই রেস্টোরেশন পিরিয়ডটা সব দিক থেকেই মূলত একটা, অর্থাৎ এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় হিসেবেই ধরা হয়। এখন আমরা এই প্রশ্নের মেইন পয়েন্টটা দেখব, পলিটিক্যাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। ইন দ্য কমনওয়েলথ পিরিয়ড আফটার দ্য ডেথ অফ চার্লস ওয়ান, অলিভার ক্রোমওয়েল হু ওয়াজ দ্য পিউরিটিয়ান লিডার কেম টু পাওয়ার। কমনওয়েলথ পিরিয়ডের প্রথম যে চার্লস ছিল, সে চার্লসের মৃত্যুর পর অলিভার ক্রোমওয়েল তিনি হচ্ছে কি একজন পিউরিটান নেতা, তিনি মূলত ক্ষমতায় আসেন। দেন চার্লস টু সন অফ চার্লস ওয়ান ফ্লিড টু ফ্রান্স। যখন চার্লস ওয়ান তাকে হত্যা করা হয়, তিনি হচ্ছে ন্যাচারালভাবে মৃত্যুবরণ করেননি, হত্যা করা হয়। তো এখন বলা হয়েছে চার্লস ওয়ানকে যখন হত্যা করা হয় তখন ভয়ে চার্লস টু তার পুত্র ফ্রান্সে পালিয়ে যায়। আফটার দ্য ডেথ অফ রিচার্ড ক্রমওয়েল, people again wanted monarchy in England. That is why they brought Charles II and made him King of England on May 29, 1660. যখন এই ক্রোমওয়েলের মৃত্যু হয়, মৃত্যুর পর মানুষ আবার ইংল্যান্ডের রাজতন্ত্রে চেয়েছিল কি যাতে আবার চার্লস টু এই সিংহাসনে আসেন। এবং যেটা হয় যে 29শে মে 1660 সালের দিকে ইংল্যান্ডের রাজা কাকে করা হয়, চার্লস টুকে করা হয়। He stayed in power till his death in 1685. তিনি হচ্ছে তার ক্ষমতা অধিষ্ঠ ছিলেন 1685 সাল পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিংহাসনে ক্ষমতায় ছিলেন। Then James II, another son of Charles I, took the throne, but he was Catholic. That is why many Protestants wanted to destroy him. তারপর হচ্ছে চার্লসের আরেক পুত্র ছিল জেমস। আমরা জানি যে তখনকার রাজা বাদশাদের যেটা হতো যে ইলিজিমেট সন থাকতো, তাদের অবৈধ যে পুত্র থাকতো। তো অবৈধ অনেকগুলো পুত্রের মধ্যে চার্লস ওয়ানের একটা পুত্র ছিল কি জেমস টু। তো কিছু লোক চাইতো যে যাতে চার্লস টু হয় সিংহাসনে বসে, আবার কিছু লোক চাইতো যাতে জেমস টু সিংহাসনে বসে। তো এখানে এটাই মূলত বলা হয়েছে যে এখানে অনেকে চাইতো যাতে জেমস টু সিংহাসনে বসে, কিন্তু তিনি হচ্ছে ক্যাথলিক ছিলেন বলে অনেক প্রোটেস্ট্যান্ট যারা তারা চাইতেন না যাতে জেমস টু হচ্ছে সিংহাসনে বসুক। সো ইন 1688 দেয়ার ওয়াজ দ্য গ্লোরিয়াস রিভলিউশন এগেনস্ট জেমস ওয়ান, বাট হি এসকেপড টু ফ্রান্স। কিন্তু যেটা হয় যে একটা গৌরবময় একটা বিপ্লব ঘটে, সেই জন্য তিনি কি করেন, ফ্রান্সে পালিয়ে যান জেমস ওয়ান। দেন দ্য থ্রোন হ্যাড বিন গিভেন উইলিয়াম
3 শন ইন ল অফ জেমস 1। তাই যেটা হয় পরবর্তীতে দেখা যায় যে কি জেমস 3 হচ্ছে উইলিয়াম 1-এর জামাতা, তিনি হচ্ছেন এই সিংহাসনটার দায়িত্ব পান। নাও ইট ইজ ট্রান্সপারেন্ট দ্যাট দ্য লাস্ট পার্ট অফ দ্য রেস্টোরেশন ওয়াজ পলিটিক্যালি আনরেস্ট। তাই এটা স্বচ্ছ, এটা পরিষ্কার আমাদের কাছে যে এই যে রেস্টোরেশনের এই ম্যাটারটা, এটা হচ্ছে রাজনৈতিকভাবেই কি অস্থির ছিল। অর্থাৎ এই যে একটার পর একটা ঘটনা আমরা এতক্ষণ দেখলাম সিংহাসন নিয়ে, মূলত এটা সম্পূর্ণটাই ঘটেছে রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। দেন হচ্ছে অ্যাকুরেট পিউরিটানিজম। Puritanism is considered the soul of restoration because of religious purification. ধর্মীয় বিশুদ্ধকরণের কারণে পিউরিটানিজমকে মূলত কী করা হয়, যে পুনরুদ্ধার বা রেস্টোরেশনের যে সোল সেটা হিসেবে বিবেচনা করা হয়। Pros and reason. This period was dominated by the term prose and reason. এই যে সময়কালটা, রেস্টোরেশন এই সময়কালটা গদ্য ও যুক্তির একটা প্রধান একটা কারণ ছিল, অর্থাৎ গদ্য এবং যুক্তিটা বেশি প্রাধান্য পেত। দ্য পিপল অফ দিস পিরিয়ড ডিড নট বিলিভ ইন এনিথিং উইদাউট লজিক রিজনস, দ্যাট ইজ ওয়াই ইভেন পোয়েট্রি হ্যাজ বিন রিটেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ প্রোজ অ্যান্ড রিজন। অর্থাৎ বলেছে সেই সময়কালের মানুষরা রিজন ছাড়া, লজিক ছাড়া কোনো কিছু হচ্ছে তারা বিশ্বাস করতো না। এমনকি যখন কবিতা লেখা হতো সেই কবিতাগুলোও থাকতো কিসের উপর ভিত্তি করে, সেগুলো কি বিভিন্ন লজিকের উপর ভিত্তি করেছিল। আর একটা কথা বলে যে তখনকার যুগের যে কবিতাটা ছিল, এখন যেই রোমান্টিক যুগ থেকে শুরু হয়ে যে কবিতাগুলো আমরা দেখছি সেগুলো ছিল একদমই অন্যরকম। আর রেস্টোরেশন যুগে যে কবিতাগুলো লেখা হতো সেগুলো ছিল অনেকটাই গদ্য টাইপ, অর্থাৎ গদ্যের স্টাইলেই লেখা হতো, তাই সেখানে লজিক, বিভিন্ন রিজন তুলে ধরা খুব সহজ ছিল। In the Victorian period, Matthew Arnold has represented this in his famous critical essay The Study of Poetry. ভিক্টোরিয়ান যুগে এসে ম্যাথিউ আর্নল্ড তার বিখ্যাত সমালোচনামূলক প্রবন্ধ যেই দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটা হচ্ছে আমরা 4th ইয়ারে পড়বো। যখন আমরা 4th ইয়ারে যাবো তখন আমরা এটা দেখতে পাবো যে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এইটার মধ্যে তিনি মূলত বিভিন্ন সমালোচনামূলক ম্যাটারগুলো তুলে ধরেন। Matthew Arnold. Satire and criticism are seen from a positive perspective because without satire, a society cannot be rectified. In the Restoration age, this was accurate. The satirical poem of the John Dryden, Absalom and Achitophel is one of the best example. এখানে যেটা বলা হয়েছে যে স্যাটায়ার এবং যেই ক্রিটিসিজমটা, ব্যঙ্গ এবং সমালোচনাকে মূলত এখানে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। অর্থাৎ তখনকার যুগে যে লেখালেখিগুলো হতো রেস্টোরেশন যুগে, যেই ব্যঙ্গ টাইপের বা সমালোচনা টাইপের, এগুলো ভালো ছিল। সমালোচনা করা হতো কাদের, এই যে যারা সিংহাসনে বসে যে দুর্নীতিগুলো করছে তাদের সমালোচনা করে লেখা হতো। সেই জন্য বলা হয়েছে যে এগুলো ইতিবাচক ছিল। এবং ব্যঙ্গ ছাড়া হচ্ছে, স্যাটায়ার ছাড়া একটা সমাজ কখনোই সংশোধন হয় না। স্যাটায়ারের মূল রিজন হচ্ছে কি, ভাইস ম্যাটারটা কি সমাজ থেকে দূর করবে। দেন এখানে বলা হয়েছে রেস্টোরেশন যুগে এই জিনিসটা খুব তীব্র ছিল, অর্থাৎ এই স্যাটায়ার ম্যাটারটা খুব তীব্র ছিল। স্যাটায়ার ব্যবহার করে অনেক কবি, অনেক সাহিত্যিক লেখালেখি করতো। তার মধ্যে একজন হচ্ছে খুব ফেমাস একজন আমরা অথরকে দেখবো এখন, সে হচ্ছে কি জন রাইডেন। জন রাইডেন তার অ্যাবসালম অ্যান্ড অ্যাসিটোফেলে হচ্ছে তিনি খুব সুন্দরভাবে এই যে পলিটিক্যাল ম্যাটারগুলো তুলে ধরেন, তাই এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্যাটায়ার। তো বলেছে যে এই যুগের যদি একটা বেস্ট রাইটিংয়ের কথা বলা হয় সেটা হচ্ছে অ্যাবসালম অ্যান্ড অ্যাসিটোফেল। দেন আমরা দেখব ইভ্যালুয়েশন অফ আপার ক্লাস, অর্থাৎ উচ্চ শ্রেণীর যে মূল্যায়ন তখন ছিল। দ্য সাবজেক্ট ম্যাটার অফ রেস্টোরেশন লিটারেচার ওয়াজ দ্য লাইফস্টাইল অফ আপার ক্লাস পিপল। রেস্টোরেশন যুগে যতগুলো সাহিত্যই লেখা হতো সব কিছুই আপার ক্লাস পিপলদেরকে নিয়ে লেখা হতো, অর্থাৎ কিং, দেন হচ্ছে তাদের যেই সিংহাসন কিংবা হচ্ছে তাদের লাইফস্টাইল, এগুলো নিয়ে সবসময় কি লেখা হতো। হোয়াট দে ডিড ওয়াজ দ্য মেইন ম্যাটার অফ কনসার্ন ফর দ্য রাইটার্স, ইভেন দেয়ার ইজ নো ট্রেস অফ দ্য প্রেজেন্ট অফ কমন পিপল ইন দ্য লিটারেরি ওয়ার্কস অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড। অর্থাৎ সেই সময় দেখা যেত যে কমন মানুষের তেমন কোনো রকম উপস্থিতি ছিল না রেস্টোরেশন যুগে। রাইটার্সদের সব কনসার্নই ছিল কি ওই আপার ক্লাস পিপলের উপর। ফর দিস রিজন, তার জন্য লেটার ইন দ্য রোমান্টিক পিরিয়ড ইংলিশ রোমান্টিসিজম টুক প্লেস ইন ইংলিশ লিটারেচার। তাই এই জন্য মূলত ইংলিশ যে রোমান্টিসিজমটা সেটা ইংরেজি সাহিত্যে স্থান করে নেয়। এখন দেখব আমরা সর্বশেষ পয়েন্ট, নেগলেক্টিং কমন পিপল অ্যান্ড নেচার।
The urban lifestyle was the main fact of representation. That is why nature and the common people were totally absent in the literature. শহরের জীবনধারাই মূলত ছিল কি এদের লেখালেখি, লিটারেচারের লেখালেখির মূল বিষয়। তাই মূলত সাহিত্যে প্রকৃতি এবং সাধারণ মানুষ একেবারে অনুপস্থিত ছিল। দিস টেন্ডেন্সি কন্টিনিউ টিল 1785। এই ধারাবাহিকতা মূলত 1785 সাল পর্যন্ত ছিল। ফর দিস রিজন, যার জন্য উইলিয়াম ওরসওয়ার্থ উইথ অ্যাস্টিক কলারিজ স্টার্টেড এ নিউ জার্নি ইন লিটারেচার দ্যাট ইজ কল্ড দ্য রোমান্টিক পিরিয়ড। যেহেতু অ্যাস্টিক কলারিজ অ্যান্ড উইলিয়াম ওরসওয়ার্থ যেহেতু দেখছে যে এরকম একটা ধারার জন্য সাধারণ মানুষ ন্যাচার এগুলো বাদ পড়ে যাচ্ছে সাহিত্য থেকে এবং একটা একঘেয়েমি লেখালেখি চলে আসছে, তাই তারা কি করেছে, নতুন স্টাইলে লেখালেখি শুরু করেছেন। কোথায়? তাদের দুজনের সম্মিলিত যে গ্রন্থ লিরিক্যাল ব্যালাডস, সেখানে। মূলত এই নতুন স্টাইল দিয়ে একটা নতুন যুগে শুরু হয়, সেটা ছিল কি রোম্যান্টিক যুগ। দেন কনক্লুশন, উই ক্যান সে দ্যাট the Restoration period is an exceptional period because it has a great contribution to the history of English literature. তাই আমরা বলতে পারি রেস্টোরেশন সময়কাল মূলত একটা ব্যতিক্রমী সময়কাল ছিল, কারণ এটা ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটা খুব বড় একটা মহান অবদান রেখেছে। ইট হ্যাড চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ দ্য ইংলিশ পিপল। এটা মূলত ইংলিশ যে পিপলরা ছিল তাদের ক্যারেক্টারগুলোকে পরিবর্তন করে, অর্থাৎ তাদের সেটা লেখালেখির দিক হতে পারে কিংবা তাদের অন্যান্য লাইফস্টাইলগত দিক হতে পারে, সেটাকে কি করে, পরিবর্তন করে দেয়। তো আজকের ভিডিওটি এতটুকুই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।